হ্যালো গাইজ, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ট্র্যাক অ্যানিমে, যেখানে আজকে আমরা দেখব সেই সিরিজটা যেটার জন্য আপনারা সব থেকে বেশি অপেক্ষা করছিলেন। অ্যান্ড আই এম সো সরি যে আমি এটা এতটা দেরি করে আনলাম। আসলে আমারও কিছু করার ছিল না, আশা করি বুঝতেই পারছেন। কিন্তু এখন থেকে আমরা সোলো লেভেলিং র্যাগনারক কমপ্লিট করব। আমরা শুরু করছি চ্যাপ্টার নম্বর 51 থেকে চ্যাপ্টার 50 পর্যন্ত আগেই করা ছিল। তা সেগুলো যদি না দেখে থাকো তাহলে এক্ষুনি গিয়ে দেখে আসো, কারণ আমরা এইবার 51 থেকে এখনও পর্যন্ত লাস্ট চ্যাপ্টার যেটা হলো 68 এই পর্যন্ত টানা কমপ্লিট করব, রোজ অথবা দুদিনে একটা করে ভিডিও দিয়ে। আর আরেকটা জরুরি বিষয় হলো, যাতে এই সিরিজটা সবার কাছে পৌঁছায় তার জন্য আমার তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট থাকবে। এই ভিডিওটাতে আমাদের টার্গেট থাকবে 2000 লাইকের আর 1000 কমেন্টের। যদি এটা তোমরা কমপ্লিট করে দাও, আমি এই সিরিজের রোজ একটা করে ভিডিও আনবো আমাদের চ্যানেলে। তাহলে এক্ষুনি লাইক করো আর যতগুলো পারবে কমেন্ট করো, আর তোমার বন্ধুদের সাথেও ভিডিওটা শেয়ার করে দাও যাতে তারাও লাইক আর কমেন্ট করতে পারে। তাহলে চলো শুরু করা যাক চ্যাপ্টার 51। আমি ছোট্ট করে একটু মনে করিয়ে দিই আগের চ্যাপ্টারগুলোতে কী হচ্ছিল। জেলের থেকে সমস্ত কয়েদিরা পালিয়ে গেছিল আর তারা বাইরে বেরিয়ে লোকজনদেরকে তুমালে হত্যা করছিল। যেই খবরটা পাওয়া মাত্রই সুহো সেখানে চলে আসে সবাইকে বাঁচাতে, আর সে তার শ্যাডো বিস্টদের ব্যবহার করে এবং নিজে লড়াই করে সমস্ত কয়েদিদেরকে মারতে থাকে। এরই মধ্যে এস র্যাঙ্ক হান্টার বেক ইয়োনো এবং তার মেয়ে বেক মিও সেই ঘটনাস্থলে পৌঁছে যায়। আর এই চ্যাপ্টারের শুরুতেই আমরা দেখতে পাই বেক ইয়োনো তার মেয়েকে জিজ্ঞাসা করছে এখানে কতজন বন্দি পালিয়ে আছে। মিও জানালো তাদের তথ্য অনুযায়ী প্রায় 500-র বেশি বন্দি ইতিমধ্যেই পালিয়ে গেছে। এই কথা শুনে বেক ইয়োনো বলে, ফ্যামিলি গ্যাদারিংয়ে দেরি করে পৌঁছালে তোমার মা আমাদের দুজনকে ভীষণ বকবে। মিও আবার জানায় হান্টার সংস্থা সাহায্যের জন্য 3 জন এস র্যাঙ্কের হান্টার এবং চেয়ারম্যান নিজে হেলিকপ্টার করে এখানে আসছেন। প্রায় 10 মিনিটের মধ্যেই তারা পৌঁছে যাবেন। সে আরও বলে সাং সুহো যে বর্তমানে স্টারডাস্ট বিতরণ তালিকায় একটা পলাতক অপরাধী হিসেবে চিহ্নিত, সেও নাকি এইখানে উপস্থিত আছে। এই নাম শুনে বেক ইয়োনো কিছুটা চমকে ওঠে, কারণ সে এই নামটা যেন কোথাও একটা শুনেছে। যাই হোক, সে এখন দৃঢ় স্বরে বলে ও সমস্ত আমাদের ভেবে লাভ নেই, নাগরিকদের নিরাপত্তায় আমাদের প্রথম দায়িত্ব। চলো আমরা আমাদের কাজ শুরু করি। মিও হেসে বলে, বাহ, আপনাকে দেখে আমার সেই সময়ের কথা মনে পড়ছে যখন আপনি একজন ফায়ার ফাইটার ছিলেন। ঠিক তখনই বেক ইয়োনো কিছু একটা খেয়াল করে আর জিজ্ঞেস করে আশেপাশে কোথাও কি ডানজেন ব্রেক হয়েছে নাকি। মিও বলে, কই না তো, তেমন তো কিছু হয়নি। বেক ইয়োনো বিস্মিত হয়ে বলে, তাহলে ওই ছায়ার মতো প্রাণীটা কি? ওকে তো দেখে কোনোভাবেই মানুষ বলে মনে হচ্ছে না। কারণ আসলেই সেটা কোনো মানুষ না, সেটা হলো সাং সুহোর শ্যাডো সৈনিকেরই একজন। এরপর দৃশ্য বদলায়, আমরা দেখি একটা তরুণীকে, যাকে পালিয়ে যাওয়া বন্দীদের হাত থেকে বাঁচাতে এক যুবক নিজের প্রাণ বিসর্জন দিয়েছে। এই দৃশ্য দেখে বন্দীরা আরও ঠাট্টা করে বলে, একটা মেয়ের জন্য এত খাটাখাটনি করার কি দরকার বলো তো? ছেলেটাকে হত্যা করার আগে সে জিজ্ঞাসা করে, তোমরা কি প্রেম করছিলে নাকি? একই দলে থেকে প্রেম, বাহ, তোমাদের জীবন তো বেশ ভালোই চলছিল। এদিকে মেয়েটা এখন ভয়ে কাঁপছিল। এক বন্দি বলে, কাঁদা বন্ধ করো, আমি এখনই তোমাকে ওর কাছে পাঠিয়ে দিচ্ছি। এই বলে সে তার তরবারি তুলে মেয়েটার ওপর আঘাত করতে এগিয়ে যায়। ঠিক সেই মুহূর্তেই কোথা থেকে যেন একটা শব্দ ভেসে আসে, অ্যারাইজ। আর আমরা দেখি যে যুবকটা সদ্য হত্যা হয়েছিল তার ছায়া উঠে দাঁড়িয়েছে। সে তরবারির সামনে এসে দাঁড়াতেই মেয়েটি আবার রক্ষা পেল। বন্দিটি এখনও পর্যন্ত কিছুই বুঝতে পারছিল না, মৃত মানুষটি আবার দাঁড়িয়ে উঠল কীভাবে। অন্যদিকে সুহো দাঁড়িয়ে থেকে সব কিছু নিয়ন্ত্রণ করছিল। সে তার শ্যাডো সোলজারকে বলে, আমার আহ্বানে তুমি যেভাবে সাড়া দিয়েছ তাতে বোঝাই যায় যে তুমি সত্যিই এই মেয়েটাকে রক্ষা করতে চাও। তাহলে আমি তোমাকে সেই শক্তি দিচ্ছি যা তোমার কাছে মূল্যবান, তাকে রক্ষা করো আমার এই শক্তি ব্যবহার করে। এই বলে সুহো সেই শ্যাডো সোলজারকে তার শক্তি দান করে। তার এই বিশেষ ক্ষমতার মাধ্যমে সে নিজের সৈন্যদেরকে শক্তি, দক্ষতা এবং প্রতিরক্ষা বহুগুণ বাড়িয়ে তুলতে পারে। আর এখন শক্তি পাওয়ার পর শ্যাডো সোলজারটি সামনে থাকা সমস্ত বন্দীকে নির্মমভাবে হত্যা করে। সুহো তাদের ছায়াও সংগ্রহ করে নেয় এবং আদেশ দেয় যে এইবার থেকে তোমরা বাকি বন্দীদেরকেও শেষ করবে। পাশের থেকে বেরু বলে, আপনার পরিকল্পনা অনুযায়ী শ্যাডো সোলজাররা তো সংখ্যায় দ্রুত বাড়ছে। সুহো শান্ত গলায় বলে, এইভাবে চললে আমরা খুব শিগগিরই শহরের সব দুষ্কৃতীকে নির্মূল করতে পারবো। বেরু এখন মুগ্ধ হয়ে শ্যাডো সোলজারের প্রশংসা করতে লাগে। সুহো হেসে বলে, আগে ভেবেছিলাম যে এই শ্যাডো অথরিটি ক্ষমতাটা হয়তো তেমনও কোনো কাজের নয়, কিন্তু এখন তো বুঝতে পারছি এটা সত্যিই অসাধারণ।
এরপরে আমরা সেই ছেলেটির দিকে ফিরে যাই, যার ছায়া সুহো তুলে নিয়েছিল। মেয়েটি তাকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়েছে। বেরু জিজ্ঞাসা করে, আপনি কি এই শ্যাডো সোলজারটাকে এখানেই রেখে যাবেন? সুহো বলে, হ্যাঁ, একদিন পরে তো ও এমনিই মিলিয়ে যাবে, ততক্ষণ ওরা একসঙ্গে থাকুক। বীরু বলে, সত্যি, আপনি যখন দুষ্কৃতীদের বিরুদ্ধে লড়েন তখন আপনাকে একেবারেই অন্য মানুষ বলে মনে হয়। সুহো এখন বিস্ময়ে বলে, সত্যি? এতটা পার্থক্য নাকি? ঠিক তখনই সে অনুভব করে যে তার বহু শ্যাডো সোলজার এক ঝটকায় পরাস্ত হয়ে গেছে। বীরু বলে, মনে হয় যে এই সমস্তর মূল কাণ্ড সেই এসে পড়েছে, সেই হয়তো আপনার শ্যাডো বিস্টগুলোকে মারছে। দৃশ্য বদলায়, আমরা দেখি কাং তাইসিককে, যে একের পর এক শ্যাডো সোলজারকে মেরেই চলেছে। আর সেইখানে ডংসুকও উপস্থিত ছিল। সে অবাক হয়ে বলে, এই কালো দানবগুলো আসলে কি? এমন কিছু তো আমি এর আগে কখনো দেখিনি। কিন্তু কাং তাইসিক তার কোনো উত্তর না দিয়ে বলে, যদি আমরা এখন এই সমস্ত কথাবার্তা না বলে দ্রুত এখান থেকে বেরিয়ে যেতাম তাহলে আর এসব ঘটতো না। তবুও সে এখন আত্মবিশ্বাসের সঙ্গে জানায় যে স্টার ফ্র্যাগমেন্ট গ্রাস করার পর তার শক্তি এখন আগের চেয়ে অনেক বেশি, একটা এ র্যাঙ্ক হান্টারের থেকেও বেশি। তাই এখন এই সমস্ত বিস্ট তাকে হারাতে পারবে না। ঠিক তখনই সমস্ত শ্যাডো বিস্ট হাঁটু গেড়ে সামনে বসে পড়ে। কাং তাইসিক অবাক হয়ে যায়। সে কিছুই বুঝতে পারে না যে হঠাৎ মনস্টারগুলো এমন কেন করছে। আর তখনই আমরা দেখতে পাই ডংসুকের পেছনে সুহো এসে দাঁড়িয়েছে। বেরু বলে, মনে হচ্ছে আমরা খুবই ভাগ্যবান, এই ঘটনার মূল হোতাকে আমরা পেয়ে গেছি। সুহো এই সময় শান্ত গলায় বলে, বাহ, যদি সত্যি তাই হয় তবে এই ব্যক্তি পালিয়ে যাওয়া বন্দীদের নেতা, ওয়াং ডংসুক। ডংসুক এই সময় রাগে ফেটে পড়ে আর বলে, তুই কে যে আমাকে নাম ধরে ডাকছিস? তুই কি সেই ছেলেটা যে এই সমস্ত শ্যাডো সোলজারগুলোকে স্যামন করেছে? কিন্তু সুহো তার কথাকে উপেক্ষা করে বলে, আমার একটা প্রশ্ন আছে, বলতো ইতারিমের অ্যাপোস্টাইল সম্পর্কে তুই কি জানিস? ডংসুক ঠোঁট ঝাঁকিয়ে বলে, আরে শান্ত হ, আমার সঙ্গে কথা বলতে চাইলে দূরত্ব বজায় রেখে কথা বল। তারপর ধীরে ধীরেই সে বলে, হ্যাঁ, আমি সব জানি ইতারিমের অ্যাপোস্টাইলের ব্যাপারে। এই কথা বলেই লোকটা পেছন থেকে আঙুলের ইশারায় কাং তাইসিককে নির্দেশ দেয় সুহোর ওপরে আক্রমণ করতে। কারণ ডংসুক জানতো যে যারা এই সমস্ত শ্যাডো বিস্টদেরকে স্যামন করতে পারে তাদের শারীরিক ক্ষমতা তুলনামূলকভাবেই কম হয়, আর মূলত তারা তাদের স্যামন করা বিস্টের ওপরেই নির্ভর থাকে। কিন্তু কাং তাইসিক যখনই সুহোর ওপর আঘাত হানল তখনই সুহো শুধুমাত্র তার আঘাত এড়িয়েই গেল না, সে মুহূর্তের মধ্যেই ডংসুকের কাছে পৌঁছে গেল। এতে কাং তাইসিক ভীষণভাবে বিস্মিত হয়ে পড়ল। অন্যদিকে সুহো ডংসুকের কাঁধে হাত রেখে শান্ত গলায় বলল, তাহলে তুই ইটারিমের সঙ্গে সরাসরি যুক্ত নস, তাই তো? কিন্তু তোর কাছে স্টারডাস্ট ছিল কীভাবে? আর তুই সাধারণ মানুষের ওপরে আক্রমণই বা কেন করছিস? সুহোর চারপাশের অরা অনুভব করে ডংসুক বুঝতে পারে যে তার সামনে কোনো সাধারণ হান্টার দাঁড়িয়ে নেই। তবুও সে এখন সাহস দেখিয়ে বলে, আমার গায়ে আঁচড় পড়লেও না আমার ভাই তোকে জীবিত ছাড়বে না। আর এই কথা শোনা মাত্রই সুহো এক হাতের আঘাতে ডংসুককে মাটির মধ্যে গেঁথে দেয়। তীব্র যন্ত্রণায় ডংসুক চিৎকার করে ওঠে। সুহো এখন নির্বিকারভাবে বলে, তোর ভাই এস র্যাঙ্কের হান্টার হোক বা অন্য কিছু, তাতে আমার কিচ্ছু যায় আসে না, তুই আমার প্রশ্নের উত্তর দে। ডংসুক এই সময় কষ্টে কাঁপতে কাঁপতে বলে, আমার ভাই আমার জন্য স্টার ফ্র্যাগমেন্ট নিয়ে এসেছিল, আর ওর সঙ্গে আমার কোনো সম্পর্ক ছিল না। আর এই শহরে আক্রমণের কোনো বিশেষ কারণও নেই, আমি তো শুধুমাত্র একটু মজা নিচ্ছিলাম এই পালিয়ে যাওয়া বন্দীদেরকে আমার আদেশ মানতে দেখে। এই কথা শুনে সুহোর রাগ আরও বেড়ে গেল। সে কঠোর স্বরে বলল, তুই নিরপরাধ মানুষদেরকে হত্যা করছিলি শুধুমাত্র নিজের আনন্দের জন্য? ডংসুক তাড়াতাড়ি বলে, আমি পালানো বন্দীদেরকে থামিয়ে দেব, দয়া করে আমাকে ছেড়ে দাও। তারপর সে কাং তাইসিকের দিকে চিৎকার করে উঠল, তুই দাঁড়িয়ে কি করছিস? কিন্তু কাং তাইসিক নিজের মনে মনেই ভাবছিল, এই ছেলেটা ভীষণ বিপজ্জনক। ডংসুকের ভাই যতই শক্তিশালী হোক না কেন, তার অন্তর্দৃষ্টি বলছে যে এখান থেকে এখন পালানোটাই বুদ্ধিমানের কাজ। কিন্তু সে পালাতে পারার আগেই ইতারিমের অ্যাপোস্টাইল মানে পার্ক ডোজিন তাকে নিয়ন্ত্রণে নিয়ে নিল। কারণ কাং তাইসিক ইতিমধ্যেই স্টার ফ্র্যাগমেন্ট গ্রহণ করেছিল। দূরে কোথাও বসে চোখ বন্ধ করে পার্ক ডোজিন তার ক্ষমতা প্রয়োগ করতে লাগলো। এস র্যাঙ্কের হান্টাররা এখানে পৌঁছানোর আগেই সে দেখতে চেয়েছিল যে সুহো আসলে কতটা শক্তিশালী হয়েছে। এরপর পার্ক ডোজিন কাং তাইসিককে আদেশ দিল, আমি যা বলছি তাই কর। আর এখন কাং তাইসিক পুরোপুরি তার নিয়ন্ত্রণে, একেবারে পুতুলের মতো। এরপর কাং তাইসিক হঠাৎ করেই সুহোর দিকে তার তলোয়ার দিয়ে একটা ভয়ঙ্কর আঘাত চালালো। কিন্তু সুহো দ্রুত সেখান থেকে সরে গিয়ে আঘাতটা এড়িয়ে গেল।
আর সেই আঘাতটা সোজা গিয়ে পড়ল ডংসকের ওপরে। আঘাতটা এতটাই ভয়াবহ ছিল যে ডংসক মুহূর্তের মধ্যেই টুকরো টুকরো হয়ে ছিটকে গেল। পাশ থেকে বিরু বলল, ইয়ং মোনার্ক, আমি এখানে ইটারিমের অ্যাপোস্টাইলের উপস্থিতি অনুভব করতে পারছি। সুহু বলল, তার মানে স্টার ফ্রেগমেন্ট ব্যবহারকারীদেরকে সে নিয়ন্ত্রণ করছে। একটু থেমে সে বলল, যাই হোক, এতে আমার তো একটু ঝামেলা কমলই। আমিও তার সঙ্গে কিছু কথা বলতে চেয়েছিলাম। আর এখানেই শেষ হয় চ্যাপ্টার 51। পুরো ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক, কমেন্ট আর শেয়ার অবশ্যই করবেন। আর যে টার্গেটটা আমি আপনাদেরকে ভিডিও শুরুতে দিয়েছিলাম, আশা করি আপনারা সবাই ওটাকে কমপ্লিট করবেন। তাই লাইক করতে ভুলবেন না। আর এই পরবর্তী এপিসোডগুলো দেখার জন্য চ্যানেলটাকে এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে এপিসোড নম্বর 52-তে।